আর একটা সুন্দর একটি ক্লাস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সামনে এসএলএসটি লাইফ সায়েন্সকে লক্ষ্য রেখে, এনজাইম অ্যান্ড কোএনজাইম কোফ্যাক্টর। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। সেটা এসএলএসটি বলে কথা নয়, যে কোনো নেট সেট গেট যেখান থেকে হোক, যেখানটায় বা আদার কম্পিটিটিভ এক্সাম, এই এনজাইম থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকবারই আসে। তো আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটা করব এনজাইমটা শুরু থেকে লাস্ট। ঠিক আছে, তো শুরু করা যাক। আর এতে ইংলিশ ভার্সন আছে, ঠিক আছে, তো আমি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার, বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ। ঠিক, কেন এখানটা ইংলিশটা খুব ভালো আছে, আমি তৈরি করা আছে খুবই সুন্দরভাবে। তাহলে চলো। এনজাইম তোমরা তো অনেকদিন আগে পড়েছো এনজাইম জিনিসটা কি। কোএনজাইমটা তোমরা জানো না, এনজাইম পড়েছো ক্লাস 8-9-এ পড়েছিলে, কিন্তু বাট সেই এনজাইমের সাথে এই এনজাইমটা অনেক আকাশ পাতাল তফাৎ রয়েছে। তখন উপর 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 পড়েছো এনজাইম কাকে বলে, কিছু এনজাইমের নাম শুনেছো পেপসিন টিপসিন, কিন্তু এখানটা শুধু নাম জেনে ছেড়ে দিলে হবে না, কারণ এখানটা সম্পূর্ণ ইলাবোরেশন তোমাকে নিজেকে নিতে হবে, কেননা পরীক্ষার পারপোসে তোমাকে জানতে হবে। তাহলে প্রথম স্লাইডে দেখো কি দেওয়া আছে, এনজাইম। এনজাইম আগে কি, আগে সেটা জানতে হবে এনজাইমটা কি। আমি বা আমরা যেটা জানি যে একটা একটা জৈব অনুঘটক, যা একটি বিক্রিয়া করতে কি করে সাহায্য করে, নিজে বিক্রিয়ায় নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ পার্টিসিপেট করে না, কিন্তু বাট নিজে কিন্তু বিক্রিয়াটাকে কি করবে, নয় মন্থর করে দেবে, নয় কি হবে গতিশীল করে দেবে, দিয়ে বিক্রিয়াটা সম্পন্ন করে দেবে। সেই জৈব মানে সেই জৈব যৌগটিকে আমরা বলবো এনজাইম। তাহলে এটাই দেখো সুন্দর করে দেখো লেখা আছে যে, দেখো এনজাইম কাকে বলে। তাহলে আমরা এখান থেকে পড়ি, দেখো অলমোস্ট অল এনজাইম আর প্রোটিন। দেখো এনজাইমের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এনজাইম সবসময়, যাকে বাংলায় বলা হয় কি হয়, উৎসেচক। উৎসেচক সবসময় হয় অলমোস্ট, মানে বেশিরভাগ সময়, মানে 90% সবই কিন্তু হচ্ছে প্রোটিন ধর্মী হয়। তাহলে একটা গুরুত্বপূর্ণ, তুমি যদি ক্যারেক্টার ভাবো যে এনজাইমের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কি হতে পারে, প্রথম পয়েন্টে কি হতে পারে, অ্যান্সার কি হবে, সেটা হচ্ছে অলমোস্ট ইট ইজ প্রোটিন ইন নেচার। তাহলে কি বলছে, প্রোটিন ধর্মী, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো, এনজাইম ফলো দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন অফ দ্য প্রোটিন। তাহলে এনজাইম কি করে, এনজাইম হচ্ছে অনুসরণ করে ভৌত এবং রাসায়নিক, প্রোটিনের ভৌত রাসায়নিক যে পরিবর্তন বিক্রিয়াকে এনজাইম কি করে, অনুসরণ করে। তা বুঝতে বললাম যে এনজাইম কি হয়, নিজে বিক্রিয়াটাকে কি করবে, ত্বরান্বিত করবে এবং বা মন্থর করে দেবে, পরে নিজে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কিন্তু বাট এটাকে স্টেবিলিটি নিয়ে আসবে এনজাইম। তাহলে এটাই বলছে যে এটা ফিজিক্যাল কেমিক্যাল, আমরা দুটোই হতে পারে, ফিজিক্যাল ভৌত এবং রাসায়নিক দুটোই হতে পারে, দুটোকেই কিন্তু ত্বরান্বিত করবে, প্রোটিনের যে রিয়াকশনকে সে ত্বরান্বিত করবে। দেখো 3 নম্বর পয়েন্ট, যদি ক্যারেক্টার যদি বলা হয় কি হবে, দে আর, আমি একটা পেনের কালিটা বড় করে নিচ্ছি, দে বলছে আর দে আর হিট লিয়াবল, অ্যান্ড মানে এটা কি তাপ, হ্যাঁ, এরা হচ্ছে তাপহীন, সলিউবল ইন ওয়াটার, জলে অবশ্যই দ্রাব্য হয় এরা। অনেক সময় আবার কিছু কিছু এনজাইম রয়েছে জলে আবার অদ্রাব্য হয়, তো ঠিক আছে, আমরা কিছু দেখবো যে জলে দ্রাব্য দেখবো, কিছু অদ্রাব্য দেখবো। প্রেসিপিটেড বাই দা প্রোটিন প্রেসিপিটিং রিএজেন্ট, যদি তুমি প্রোটিন প্রেসিপিটিং রিএজেন্ট যদি তুমি দাও, তাহলে দেখা যাবে যে এরা এই এনজাইমটা কি হবে, অধ্যক্ষেপ করবে। ঠিক আছে, তাহলে কি প্রোটিন প্রেসিপিটেড এজেন্টের নামটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা স্টার্ট, তাই না, কি নামটা কি অবশ্যই দেখে নাও, যে অ্যামোনিয়াম সালফেট। তুমি যদি অ্যামোনিয়াম বিক্রিয়ার মধ্যে, তুমি এনজাইম তো অবশ্যই রয়েছে, তার মধ্যে তুমি যদি অ্যামোনিয়াম সালফেট তুমি যদি পরবর্তী ক্ষেত্রে দাও, তাহলে দেখবা যে এনজাইমটা, এই উৎসেচকটা যে উৎসেচকই হোক, সে উৎসেচকটা কি হবে, তিথিয়ে পড়বে নিচের দিকে, প্রেসিপিটেট হবে, মানে যাকে আমরা বাংলায় বলবো অধঃক্ষেপণ হবে। ঠিক আছে, আচ্ছা আর কি হবে দেখো, টাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এরা হচ্ছে প্রেসিপিটিং এজেন্ট। তাহলে দুটো প্রেসিপিটিং এজেন্টের নাম বলো যারা এনজাইমকে প্রেসিপিট করতে সাহায্য করে। অ্যান্সার কি হবে তখন, অ্যামোনিয়াম সালফেট এবং টাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা দেখ, এছাড়াও যারা কন্টেন দেখো 16% ওয়েট অফ দ্য নাইট্রোজেন।
তাহলে আমি এইমাত্র বললাম না যে কি বললাম যে প্রোটিন ধর্মী হয় এনজাইম। তাহলে প্রোটিন মানে কি, প্রোটিন অনেক কটা অ্যামাইনো অ্যাসিড মিলে কি হয়, একটা প্রোটিন তৈরি হয়, তাই না? আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি রয়েছে, কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপ রয়েছে, হাইড্রোজেন গ্রুপ রয়েছে, আর একটা কি আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অন্যান্য কার্বোহাইড্রেটকে থেকে ফ্যাট থেকে প্রোটিনকে আলাদা করছে, সেটা কি নাইট্রোজেন গ্রুপ, তাই না? নাইট্রোজেন গ্রুপ। তাহলে কি হবে, তো যেহেতু এটা প্রোটিন ধর্মী হয় তাহলে কি হবে, প্রায় 60% এদের ওয়েটের প্রায় 60% থাকে নাইট্রোজেন থাকে। তাহলে এই প্রথম স্লাইড থেকে আশা করি সম্পূর্ণ সুন্দর করে বুঝে গেলে যে প্রথম স্লাইড থেকে কি বলতে চাইছে আর কি বোঝাতে চাইছি, সেটা অবশ্যই বুঝতে পারলে। নেক্সট, এইবার আমরা পড়বো যে এনজাইম আর দ্য বাই ক্যাটালাইট। হ্যাঁ, বাই ক্যাটালাইট হিসাবে, বায়ো ক্যাটালাইট হিসাবে, জৈব ক্যাটালাইট হিসাবে এনজাইম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখা যাক কিরকম করে। দেখো, যেটা আমি বলছিলাম, যেটা আমরা ক্লাস 9-এর বইয়ে পড়েছিলাম, সেইটা দেখো কথাটা এখানটাও আছে যে ক্যাটালাইট আর এই ক্যাটালাইট মানে কি, ক্যাটালাইট বাংলা কি, অনুঘটক। ক্যাটালাইট মানে কি, অনুঘটক বলা হয়। অনুঘটক আর সাবস্টেন্সেস হুইচ অ্যাক্সিলারেট দ্য রেট অফ দ্য রিয়াকশন। তাহলে আচ্ছা, এই লাইনের মানে কি আমি বলে দিচ্ছি। দেখো, অনুঘটক হচ্ছে একটা সাবস্টেন্সেস মানে কি বলা হয়, পদার্থ, তাই না? সাবস্টেন্স মানে উপাদানও বলি আমরা। একটা পদার্থ বা উপাদান যা অ্যাক্সিলেট করে মানে ত্বরান্বিত করে দ্য রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের রেটকে, গতিকে কি করে, ত্বরান্বিত করে মানে বাড়িয়ে দেয়, ঠিক আছে? বাট ডু নট চেঞ্জ দ্য ইকুইলিব্রিয়াম। তাহলে আমি এইমাত্র বললাম, কিন্তু এরা নিজেরা কিন্তু, বা এই যে ভারসাম্য, ইকুইলিব্রিয়াম ভারসাম্যটাকে কখনোই পরিবর্তন করে না, মানে নিজেরা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? দেখো নেক্সট কি বলছে, এই পয়েন্ট দেখো, ল্যাক এনজাইম উইল লিড টু ব্লক ইন দ্য মেটাবলিক পাথওয়ে কজিং ইনবর্ন এরর অফ দ্য মেটাবলিজম। যে এই দেখো, যদি এনজাইমে যদি কোনো রকম অভাব হয়, মানে যদি কমে যায়, মানে যদি ঘাটতি পড়ে যায়, তাহলে যে এই যে যে রিয়াকশন, যে ব্লক মেটাবলিজম, মানে মেটাবলিজম যে ব্লকগুলি আছে সেগুলি কি হবে, ইনবোর্ন মানে এক ধরনের কি হবে, ত্রুটি সৃষ্টি হবে। সে কিরকম ত্রুটি বলো, ইনবোর্ন এরর অফ দ্য মেটাবলিজম। ইনবোর্ন মানে কি, জন্মগত ত্রুটি হতে পারে, বিপাকীয় পথে একটা জন্মগত ত্রুটি হতে পারে। কোনো এনজাইম কমে গেলে কি হবে, তার বিক্রিয়া ত্বরান্বিত হবে না, তাহলে কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এইখানে তুমি বুঝতে পারছো যে এনজাইম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু যে কোনো আমাদের দেহের বিপাকীয় কাজের দিকে, তাই না? যদি কমে যায় তাহলে কি হবে, ত্রুটি সৃষ্টি হতে পারে, তাহলে এটা আলাদা একটা রোগের সৃষ্টি হয়ে যেতে পারে। তাহলে এই থেকে বুঝতে পারছি এনজাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, এবার দেখো আমরা যেটা পড়বো, যেটা এই কথাগুলি খুবই বারবার আসবে যখন আমাদের কোনো অঙ্ক দেবে এখান থেকে না, তখন আমাদের এইগুলি জানতে হবে, সাবস্ট্রেটটা কি আর প্রোডাক্টটা কি। দেখো, সাবস্ট্রেট আর দ্য আপন হুইচ ইজ এনজাইম রেক্ট হিজ কল টু সাবস্ট্রেট। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, যেমন ধরো কি হবে, আচ্ছা যেমন C6H12, আমি একটা সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, C6H12O6, তাহলে গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজ সাথে কি হয় বলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যায়, তারপরে কি হবে বলো, সেখান থেকে কি হবে, জল তৈরি হবে এবং অক্সিজেন তৈরি হবে, H2O। আচ্ছা, এখানটায় আচ্ছা এটাকে বাদ দিয়ে অন্য, আচ্ছা অন্য একটা আরো ইজি দিচ্ছি তোমাকে, বাদ দাও, এটা বাদ দাও, আরো ইজি দিচ্ছি। চলো আমি আরো ইজি, এ বি আকারে নিতে পারি তো, অবশ্যই এ বি। ধরো এ একটা বিক্রিয়ক এবং বি যদি যুক্ত করে দেয়, এরপরে যদি আমি এনজাইম দিই, এনজাইম দিলাম, দিয়ে কি হবে, এ বি হয়ে গেল, আর কিছু ধরো হিট তৈরি হলো, ঠিক আছে, হিট তাপ তৈরি হলো। এবার একদম ইজি প্লেন একটা আমি দিলাম। তাহলে সাবস্ট্রেট কোনগুলি বলবো, যারা হচ্ছে এ একটা অন্য একটা এজেন্ট, মানে অন্য একটা সাবস্ট্রেট, মানে অন্য একটা বিক্রিয়ক, বাংলা বলা বিক্রিয়ক মানে অন্য একটা জিনিস, তার সাথে বি যুক্ত করলাম, দিয়ে কি হবে, এ বি তৈরি হলো। তাহলে এই এখানটা এ এবং বি হচ্ছে, আমরা কি বলবো, এটাকে দুটোকে সাবস্ট্রেট বলবো, ঠিক আছে? যখনই আমাদের এনজাইম ক্রিয়া করে বা বিক্রিয়াটা সম্পূর্ণ করে কি হবে, একটা নতুন দেখা প্রোডাক্ট তৈরি হলো, সেটা কি হবে, এ বি, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট কাকে বলে,
সাবস্ট্রেট জিনিসটা কি সেটা অবশ্যই এখান থেকে তুমি বুঝতে পারলে। নেক্সট, এবার আমরা পড়বো যেটা খুবই ইম্পর্টেন্ট, নোমেনক্লেচার। নোমেনক্লেচার থেকে কিন্তু আমরা জানবো যে কোন এনজাইমগুলিকে কিরকম নামকরণ হবে, কি ধরনের এনজাইম, এটা খুবই ইম্পর্টেন্ট। নোমেনক্লেচার থেকে প্রত্যেকবারই আসে কোশ্চেন, এবারও আসতেও পারে, না আসার কিছুই নেই। নোমেনক্লেচার অফ দ্য এনজাইম, দেখো আর্লি ওয়ার্কার, আগে যারা ছিল তারা ওয়ার্কার, যেমন হুইমসিকেল নেম, মানে তারা একটা কি হয় হুইমসিকেল নেম দিয়েছিল, কোনো রকমের যে আলাদা কিছু না, যে আগেকার যারা কাজ করেছিল এনজাইম নিয়ে তারা হুইমসিকেল নেম দিয়েছিল, মানে না তাদের ইচ্ছা খুশি একটা নাম দিয়েছিল, ঠিক আছে। যে যেমন ধরো প্রোটিনকে নাম দিয়ে পেপসিন, টিপসিন, তারপরে হচ্ছে কাইমোটিপসিন, এগুলির নাম দিয়েছিল। কিন্তু বর্তমান যারা মানে ওর পরবর্তী যারা ওয়ার্কার, মানে যারা কর্মীরা, মানে যারা হচ্ছে সায়েন্টিস্টরা, যারা কিন্তু দেখো টিভিওয়াল নেম দিয়েছে, মানে একটা নির্দিষ্ট সজ্জায় কি একটা নাম দিয়েছে, ঠিক আছে। যেখানটায় ওরা কি বলছে, অ্যাডিং দ্য সাফিক্স অফ দ্য এএসি, এএসি মানে এই যে যদি আমি কোনো এনজাইমকে বলতে চাই, লাস্টে কি করব আমরা, এই প্রত্যয়টা, এই সাফিক্স মানে কি প্রত্যয়টা, আমরা প্রত্যয় পড়েছি, বাংলায় পড়েছে প্রত্যয়, ভাষা প্রত্যয়, তো এই প্রত্যয়টা কি করবে বলে যোগ করে দেবো। তাহলে এটা লাস্টে যদি এরকম থাকে তাহলে কিন্তু আমি ইজিলি বলে দেবো যে যেমন ল্যাকটেজ, হ্যাঁ, তাহলে দেখো লাস্টে এএসি আছে, তাই না, তাহলে আমরা ইজিলি বলে দেবো যে এটা হচ্ছে একটা এনজাইম। তার মানে তুমি বুঝতে পারছো যে আমি তাহলে এনজাইম পড়ে বুঝতে পারবো যে কোনটা এনজাইম কোনটা এনজাইম নয়, কেন লাস্টে আমি এই সাফিক্সটা অ্যাড করে দেবো এএসি। যেমন দেখো ল্যাকটেজ অ্যাক্ট অন দ্য সাবস্ট্রেট দ্য ল্যাকটোজ, ল্যাকটোজকে কাজ করে ল্যাকটেজ এনজাইম, উপরে কাজ করে কি ল্যাকটেজ এনজাইম, তাই আমরা ল্যাকটোজের এনজাইমটার নাম দেবো ল্যাকটেজ, আমরা ল্যাকেল দেবো, শুধু লাস্টে কি দেবো এএসি দিয়ে দেবো, তাহলে আমাদের কি হলো, একটা এনজাইম নাম হয়ে গেল। আশা করি খুব সুন্দর করে বুঝতে পারলে। এবার দেখো, বাট দেয়ার মে বি মোর দেন ওয়ান এনজাইম অ্যাক্টিং দ্য সেম সাবস্টেন্স, অনেক সময় দেখা যাবে যে একটা সাবস্টেন্টের ওপরে অনেক কটা এনজাইম হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে, মানে এই লাইন বলছে যে একটা এনজাইমে একটা সাবস্ট্রেটের উপরে অনেক কটা এনজাইম কাজ করতেই পারে, অবশ্যই করতেই পারে, তাই না, একটা বিক্রিয়ায় যদি একটা এনজাইম কাজ করবে তার তো স্পেসিফিক নয়, একটা বিক্রিয়ার মধ্যে অনেক কটা এনজাইম তো কাজ করতেই পারে, এটা তো একটা নিত্যতা সত্য, তাই না। নেক্সট, এইবার আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ দ্য এনজাইম, এনজাইমের শ্রেণীবিন্যাস। এনজাইমে দেখো শ্রেণীবিন্যাস কি বলছে, দেখো এনজাইমের শ্রেণীবিন্যাস কি বলছে, অ্যাকর্ডিং ইট ফাংশন, দেখো এদের কার্য অনুযায়ী, কাজের অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, কাজ অনুযায়ী বিভিন্ন রকমের আমরা ক্লাস 1 2 3 4 করে আমরা জানবো। ওকে, দেখো মোট আমরা 6টা ক্লাস জানবো, ঠিক আছে, মোট কটা ক্লাস বললাম, 6 ক্লাস জানবো, 6টা ক্লাসে আমরা ভাগ করব, ক্লাসে আমরা ভাগ করব। কি কি ক্লাস দেখে নিই আগে। প্রথমে ক্লাস নাম্বার 1 দিচ্ছি, যাকে আমরা কি বলবো, অক্সিডো রিডাকটেজ। অবশ্যই আমরা ক্রেবসে বা অন্যান্য সার্কেলগুলি পড়তে গেলে আমরা কিন্তু এটাকে দেখেছি বারবার, এটা অক্সিডো রিডাকটেজ। এটা কি করে দেখো, ট্রান্সফার দ্য হাইড্রোজেন, তাহলে কি হবে, বিক্রিয়ার মধ্যে যে হাইড্রোজেনটা কি হবে, বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া পদার্থ কি করবে, ট্রান্সফার করে দেবে, মানে অনেকে নিয়ে যাবে, ট্রান্সফার মানে যাকে বাংলায় কি বলবো, স্থানান্তর করবে, তাই না। অবশ্যই স্থানান্তর মানে বাংলা কি, স্থানান্তর না, অবশ্যই তা স্থানান্তর করবে। যেমন একটা এক্সাম্পলের নাম কি হবে, অ্যালকোহল হাইড্রোজিনেজ। দেখো এক্সাম্পলগুলি কি হচ্ছে, অ্যালকোহল হাইড্রোজিনেজ। তাহলে তোমাকে যদি কোশ্চেন কিছু থাকতেই পারে, অক্সিডো রিডাকটেজের একটা এক্সাম্পল দাও, তাহলে কিন্তু অ্যান্সার হবে কি, অ্যালকোহল হাইড্রোজিনেজ। আরও হতে পারে অবশ্যই। নেক্সট, তারপরে দেখো ট্রান্সফারেজ, নাম থেকে বুঝতে পারছো, দেখো তুমি এটা খেয়াল করেছো সবার ক্ষেত্রে, দেখো এস, দেখো এই প্রত্যয়টা বা সাফিক্সটা দেখো যুক্ত আছে, তার মানে আমি এই মাত্র বললাম আগেকার আর্লিরা যারা ছিল তারা কিন্তু নিজের মতো নিজে লিখে দিয়েছিল, প্রোটিনকে পেপসিন করছে, হ্যাঁ, লাইপেজ করছে, এইগুলি ছিল। কিন্তু বাট যখনই নতুন যারা ওয়ার্কার আসে বা নতুন সায়েন্টিস্ট বৃন্দরা আসে, তারা কি হয়, এনজাইম একটা আলাদা করে আছে বলে, হ্যাঁ, একটা ক্লাসে মানে একটা জায়গায় তাকে আলাদা করার জন্য তারা কি করছে, এস যুক্ত করে দিচ্ছে। এই প্রত্যয়টা, এই সাফিক্সটা যুক্ত করলেই বুঝে যাবো যে হ্যাঁ এটা হচ্ছে এনজাইম।
তাই না, ইজিলি আইডেন্টিফাই করা যায়। তাহলে চলো, তাহলে ট্রান্সফারেন্সটা জিনিসটা কি, ট্রান্সফার অফ দ্য গ্রুপ আদার দেন হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন, আমরা যে দেখো ভালো করে বোঝো এর মধ্যে পার্থক্য কি, যদি আমি বলি কি যে অক্সিডো রিডাকটেস আর ট্রান্সফারেন্সের মধ্যে পার্থক্যটা কি, যদি আমি যদি ভার্সেস দিই যে এটার মধ্যে পার্থক্য কি, দেখো তুমি একটু খেয়াল করেছো না খেয়াল করোনি, দেখো খেয়াল করো যে শুধুমাত্র হাইড্রোজেন মূলককেই বা হাইড্রোজেনকেই যে হচ্ছে পরিবর্তন মানে স্থানান্তর করছে। এখানটা কি বলছে, শুধু হাইড্রোজেন নয়, হাইড্রোজেন ছাড়াও অন্যান্য মূলকগুলো তো বা অন্যান্য গ্রুপগুলিকে যখন আমি ট্রান্সফার করব তখন আমরা বলবো ট্রান্সফারেন্স। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেছে, এটা হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন বাদ দিয়ে বা হাইড্রোজেনের সঙ্গে অন্যান্য মূলক যখন আমি ট্রান্সফার করব তাকে আমি কি বলবো, ট্রান্সফারেন্স এনজাইম। যেমন একটা এক্সাম্পল নাও, হেক্সোকাইনেস, তাহলে পেয়ে গেলাম হেক্সোকাইনেস পেয়ে গেলাম। নেক্সট এবার দেখো হাইড্রো মানে কি বলে, হাইড্রো মানেই জল, তাই না, হাইড্রোজেন মানে জল। তাহলে দেখো হাইড্রোলেস কি বলছে, দেখো ক্লাস 3 দেখো হাইড্রোলেস কি বলছে, দেখো ক্লিপ দ্য বন্ড অ্যান্ড অ্যাড দ্য ওয়াটার, মানে যে এই যে রিয়াকশনের যে বন্ধনগুলি রয়েছে, আমরা সেই হাইড্রোজেন বন্ধন আমরা কেমিস্ট্রিতে 11-এর বই পড়েছিলাম না, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ড, এগুলি আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম, সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন। তাহলে এই যে বন্ধনগুলি কে কী করবে বলো, ভেঙে দেবে, ভেঙে দিয়ে কী করবে, জল যুক্ত করবে, কী করবে দেখো জল যুক্ত করবে। তাই এই ধরনের এনজাইমকে আমরা কি বলবো, হাইড্রোলেস এনজাইম। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা এক্সাম্পল কি হবে, অ্যাসিটাইল ক্লোরিন অ্যাস্টারেস, এটা একটা হাইড্রোলেস এনজাইমের একটা কি বলো এক্সাম্পল। আচ্ছা নেক্সট দেখো লাইএস, দেখো 4 নম্বর ক্লাসে কি বলছে, দেখো লাইএস কি করছে, দেখো ক্লিভ করছে উইদাউট এডিং দ্য ওয়াটার। দেখো ক্লিভ করছে কিন্তু শুধু ওয়াটারকে যুক্ত করছে না, অন্যান্য করতে পারে, বাট ওয়াটারকে যুক্ত করে না, তাকে আমরা বলবো লাইএস। তা এক্সাম্পল কি আছে, দেখো অ্যালডোলেস। তাহলে আবার চলে আসো, যদি আমি বলি হাইড্রোলেস এবং লাইএসের মধ্যে পার্থক্য কি, তখন কি হবে বলবো দুটোই কিন্তু একই কাজ করছে কিন্তু একটু আলাদা। কি আছে, এটা দেখো ক্লিপ বন্ড, এটাও দেখো ক্লিপ বন্ড, দুটোই বন্ড করছে, কিন্তু দেখো এখানটা একটা ওয়াটারকে কি করছে বলো, অ্যাড করছে, আর এটা কি করছে বলো, ওয়াটারকে অ্যাড করছে না, উইদাউট দ্য অ্যাডিং দ্য ওয়াটারকে অ্যাড করছে না। তাহলে এটাই পার্থক্য, এটাই তো পার্থক্য না, এটাই পার্থক্য। যদি এক্সাম্পল চাই আমি অ্যাসিটাইল ক্লোরাইন অ্যাস্টারেস দিতে পারি, অ্যালডোলেস দিয়ে দিলাম, তাহলে দুটো এক্সাম্পল হয়ে গেল। নেক্সট এইবার দেখো ক্লাস 5-এ দেখো আইসোমারেজ এনজাইম, খুবই ইম্পর্টেন্ট, নাম থেকে আইসো মানে কি বলো, সেম হবে তাই না, মানে এদের স্ট্রাকচারাল দিক থেকে একটু সেম হবে। দেখো কি বলছে, ইন্টারমলিকুলার ট্রান্সফার, মানে কি আছে ভেতরের যে কিছু না কিছু গ্রুপ বা কিছু না কিছু ওদের নিজেদের মধ্যে কি হবে, কিছু না কিছু কি করবে, স্থানান্তর করবে, ঠিক আছে, তাকে আমরা ইন্টারমলিকুলার বলবো। যেমন এক্সাম্পল কি আছে, দেখো আইসোমারেজ, নিজেদের মধ্যে কনফিগারেশন কিছু না কিছু চেঞ্জ করবে, তাই না, তা এটাই বলে, এই জন্য আমরা বলি আইসোমারেজ। তাহলে আইসোমারেজ টায়োস ফসফেট আইসোমারেজ, একটা যদি এক্সাম্পল দেওয়া হয় তাহলে কি হবে, টায়োস ফসফেট আইসোমারেজ। এবার দেখো লাইগেজ, তুমি দেখলে কি বললে যে ক্লিপ করে, এবার দেখো তো লাইগেজ কি করে, লাস্ট আমাদের 6 নম্বর ক্লাসটা দেখো লাইগেজটা কি করে, দেখো তো এটিপি ডিপেন্ডেন্ট কন্ডেনসেশন টু মলিকিউল। এর মানে কি, এরা যেহেতু দেখো তুমি দেখো, এবার যদি তোমাকে বলে লাইগেজের মধ্যে আর লাইগেজের মধ্যে পার্থক্য কি, একটা কি করছে, ক্লিপ করছে, দেখো ভাঙছে, এ কিন্তু ক্লিপ করবে না, এ কি করবে, অ্যাডিং করবে, হ্যাঁ অ্যাড করবে, ঠিক আছে, লাইগেজ মানে অ্যাড করবে, দুটোকে অ্যাড করবে। কিভাবে করবে, দেখো এটিপি ডিপেন্ডেন্টের মাধ্যমে, ও তো নিজে অ্যাড করতে হবে না, এটিপি লাগবে, এটিপি ডিপেন্ডেন্ট কন্ডেনসেশন, তাহলে এটিপি ডিপেন্ডেন্ট ঘনীভবনের মাধ্যমে দুটো মলিকিউলকে কি করবে, অ্যাড করে দেবে, তাকেই বলবো আমরা অ্যাসিটাইল কোয়ে
কার্বক্সিলেজ। তাহলে দেখো, তাহলে নোমেনক্লেচার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাসিফিকেশন যদি কোনো প্রশ্ন থাকে, তোমার কিন্তু প্রশ্ন কিন্তু কনফার্ম, তোমার কিন্তু ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকেই থাকে, এক্সাম্পল দিয়ে থাকবে, অনেক সময় কথা আকারে দিয়ে থাকবে, হাইড্রোলেজ মানেটা কি, অপশন এ বি সি ডি দিয়ে দিল। হ্যাঁ, অনেক সময় লাইগেজ এবং হচ্ছে লাইএজের মধ্যে পার্থক্য বলতে কি বোঝো, কোন পয়েন্টটা পার্থক্য দিয়ে তোমাকে 1 2 3 4 দিয়ে আকারে দিয়ে দিল, তখন কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু তুমি কি বলবো, সে টুক্কা মেরেও কিন্তু হবে না, না জানলে বেকার। তাহলে খুব সুন্দর। এইবার আমরা পড়বো হোলো এনজাইম, যাকে আমরা কিন্তু পড়তেই হবে, হোলো এনজাইমকে ছাড়া আমরা এগোতেই পারবো না। হোলো এনজাইম, হোলো মানে কি বলে, সম্পূর্ণ সমগ্র বলা হয়, নাম থেকে বুঝতে পারছি একটুখানি। তাহলে দেখো হোলো এনজাইমটা জিনিসটা কি, দেখো আমি একটা কথা বলি যে একটা এনজাইমের মধ্যে, যদি একটা এনজাইমের মধ্যে দুটো পার্ট থাকে, ঠিক আছে, কি কি পার্ট থাকে দেখে নাও। একটা কি কি পার্ট থাকে, যদি আমি এখানে পাশে যদি আমি এরকমভাবে দুটো বাইফার্কেশন যদি করি, আমরা দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে একটা হবে অ্যাক্টিভ গ্রুপ, একটা নন অ্যাক্টিভ গ্রুপ থাকে। অ্যাক্টিভ পার্ট, নন অ্যাক্টিভ পার্ট। আমরা যদি বলি ভালো করে, অ্যাপো এনজাইম থাকে, অ্যাপো এনজাইম থাকবে, আর একটা থাকবে হচ্ছে পোস্টেটিক গ্রুপ। তাহলে বুঝতেই পারছো এনজাইমের কটা অংশ থাকে, আমরা দুটো অংশতে ভাগ করে দেবো, একটা এপো এনজাইম আর একটা পোস্টেটিক গ্রুপ। চলো তাহলে আমি একটুখানি বলে দিলাম। এবার এখানে কি লেখা সেটা পড়ে নাও, যে সাম এনজাইম রিকোয়ার্ড মলিকিউল আদার দেন দ্য প্রোটিন এনজাইমেটিক্যালি অ্যাক্টিভেটেড, মানে কিছু এনজাইম যে অন্য মানে আদার মানে অন্য প্রোটিন অণুর প্রয়োজন নিয়ে, আচ্ছা দাঁড়াও আমি বলছি, দেখো সাম এনজাইম, কিছু এনজাইম প্রয়োজন, রিকোয়ার মানে কি প্রয়োজন, মলিকিউল মানে অণু, আদার দ্যান দ্য প্রোটিন ফর দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এই যে এনজাইম উৎসেচকের যে কার্যকারিতার জন্য প্রোটিনের চেয়ে কিছু এনজাইম রয়েছে, তাদের মলিকুলের উপরে কিছু রিকোয়ার থাকে, মানে প্রয়োজন থাকে, হ্যাঁ, নিডেড থাকে। তাহলে দেখো কি কি হতে পারে, যেমন ইন দ্য টার্ম অফ দ্য হোলো এনজাইম রেফার টু অ্যাক্টিভ এনজাইম উইথ ইট নন প্রোটিন কম্পোনেন্ট। তাহলে আমি তোমাকে এই মাত্র বললাম যে হোলো এনজাইম কাকে বলে বলো, এপো এনজাইম আর পোস্টেটিক গ্রুপকে একত্রে আমরা কি বলবো, যদি আমি উপরে আসি একত্রে কি বলবো আমরা, হোলো এনজাইম। তাহলে কি হবে, অ্যাক্টিভ পার্ট এবং নন অ্যাক্টিভ পার্ট যখন একত্রে যখন যুক্ত হবে, তখন আমরা তাকে বলবো হোলো এনজাইম। তাহলে ডেফিনিশন থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে, তাই না। নেক্সট, এবং অ্যাপো এনজাইমটা কি, দেখো অ্যাপো এনজাইম দ্যাট ইজ দ্য ইনঅ্যাক্টিভ এনজাইম উইদাউট নন প্রোটিন পার্ট। দেখো বলছে কি, দেখো অ্যাপো এনজাইমটা কি হচ্ছে, এটা ইনঅ্যাক্টিভ এনজাইম, ঠিক আছে, যেখানটায় কোনো রকমের প্রোটিন পার্ট থাকে না, ঠিক আছে। আর নন প্রোটিন পার্ট দা হচ্ছে মেটাল আয়ন। আচ্ছা, কোফ্যাক্টর অনেক সময় আমরা বলি না, কোফ্যাক্টরটা কি, বইয়ের পাতায় পড়তে গিয়ে আমরা অনেক সময় দেখি যে কোফ্যাক্টর যেটা ফটোসিনথেসিসে দেখা যায়, অনেক সময় দেখা যায় ক্রেবসে, গ্লাইকোলাইসিসে, কোনো সময় আমরা হচ্ছে তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট পাথওয়ে, ইটিএস পাথওয়ে পড়তে গিয়ে আমরা অনেক সময় কোফ্যাক্টরটা দেখি যে Fe2+, Mg2+, Mn2+, এই জিনিসগুলি কি, তাই না। তাহলে আজকে আমরা সেই ডাউটটাকে আজকে আমরা ক্লিয়ার করে নিই। কোফ্যাক্টর মানে হচ্ছে একটা প্রোটিনবিহীন পার্ট, যেখানটা কোনো প্রোটিন থাকে না, মানে এমজির মধ্যে কোনো প্রোটিন আছে কখনোই না, Mg+ কি প্রোটিন নাকি, এটা ধাতব আয়ন, যখন প্রোটিনবিহীন পার্ট যেটা একটা ধাতব আয়ন, ঠিক আছে, ধাতব মেটাল আয়ন হতে হবে, তাকে আমরা কোফ্যাক্টর বলবো। তাহলে আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেল কোফ্যাক্টর জিনিসটা কি, হোয়াট ইজ দ্য কোফ্যাক্টর। অনেক সময় তোমাদের এসএলএসটিতে কিন্তু মকে বারবার এই কোশ্চেনটা বারবার অনেক সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে কোফ্যাক্টরের বৈশিষ্ট্য কি, হ্যাঁ, দিয়ে তোমাকে অনেক সময় গুগলি করে কোশ্চেন ছুড়ে দিচ্ছে। তাহলে কিন্তু আজকে শিখে নাও যে কোফ্যাক্টরটা কি হবে, নন প্রোটিন পার্ট, ইট ইজ মেটাল আয়ন সাচে, দেখো জিঙ্ক 2+ হতে পারে, Fe2+ হতে পারে, Mn2+ হতে পারে, Mn2+, হ্যাঁ 2+ হতে পারে, Mn2+ হতে পারে, না Mn- হবে, আচ্ছা Mn- হবে, Mg2+ হবে, তাহলে কিন্তু এরা কি হয় বলো, কোফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই বুঝতে পেরেছো। এবং দেখো কো এনজাইমটা কি,
কো এনজাইমটা কি দেখো, কো এনজাইম বলছে যে ইফ ইট ইজ দ্য স্মল অর্গানিক মলিকিউল ইট ইজ মানে যে ছোট্ট মানে কো এনজাইম কি যখন যখন এটার মানে এই কো ফ্যাক্টরের সাথে যখন আমরা নন প্রোটিন পার্টটা যুক্ত করে দেব তখন আমরা কি বলবো বলো, কো এনজাইম। যাকে আমরা বলবো বাংলায় কি বলবো, সহ এনজাইম। তাহলে আবার চলে আসো এখান থেকে একটুখানি আবার ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এনজাইমে দুটো পার্ট থাকতে পারে, একটা অ্যাক্টিভ পার্ট আর নন অ্যাক্টিভ পার্ট। অ্যাপো এনজাইম নন অ্যাক্টিভ পার্ট, প্রোস্থেটিক গ্রুপ অ্যাক্টিভ পার্ট, ঠিক আছে। এবার দুটোকে যখন আমরা একত্রে বলে তখন আমরা কি বলবো, হলো এনজাইম। এবং দেখো যখন এপো এনজাইম কি ইনঅ্যাক্টিভ পার্ট উইদাউট দ্য হচ্ছে নন অ্যাক্টিভ নন প্রোটিন পার্ট। দেখো মানে তাহলে অ্যাপো এনজাইমটা কি বলো, প্রোটিন পার্টটা ভালো করে বোঝো। এই অ্যাপো এনজাইমটা কোনটা বলো তো, প্রোটিন পার্টটা হয়, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। অ্যাপো এনজাইমটা কিন্তু প্রোটিন পার্ট, আর এই প্রোস্থেটিক গ্রুপটা কি হয় বলো, নন প্রোটিন পার্ট। আমি যদি এখানে লিখি আবার এখানে 3 মিনিট যদি লিখি, এটা কি বলো, নন প্রোটিন পার্ট, নন প্রোটিন পার্ট, ঠিক আছে। আর এপো এনজাইমটা কি হচ্ছে বলো, প্রোটিন পার্ট। তাহলে একটা এনজাইমের কি হবে, প্রোটিন পার্টও থাকতে পারে নন প্রোটিন পার্ট থাকতে পারে। তাহলে হচ্ছে এপো এনজাইমটা হচ্ছে নন প্রোটিন পার্ট আর হচ্ছে এটা কি নন প্রোটিন পার্ট। তাহলে সেইখান থেকে বলছে অ্যাপো এনজাইম কিন্তু এটা কিন্তু ইনঅ্যাক্টিভ আর এটা কি অ্যাক্টিভ পার্ট। নেক্সট কোফ্যাক্টর জিনিসটা কি, যখন এই যে প্রোস্থেটিক গ্রুপ যখন মেটাল আয়নের সাথে যুক্ত হবে তখন আমরা কি বলবো, কোফ্যাক্টর। এবং ছোট্ট মলিকিউলার যে স্মল অর্গানিক কম্পাউন্ড যে যে অনুঘটক জৈব অণুগুলো যে একত্রে আমরা বলতে পারি যে কোএনজাইম। তাহলে আশা করি এখান থেকে আমাদের ক্লিয়ার ডাউট হয়ে গেল। নেক্সট আমরা এটা ছবির মাধ্যমে এটা আমরা সুন্দর করে বুঝে নেব যে ছবিটা কি বলছে। ছবিটাকে আমি ছোট্ট করে দিচ্ছি একটুখানি, দেখো ছবিটা আগে আমি পড়ে নিই যে হলো এনজাইমটা কাকে বলে। হলো এনজাইম কি বললাম দেখো, অ্যাপো এনজাইম মানে কি বলো, প্রোটিন পার্টটা হবে, কোফ্যাক্টর মানে কি বলো, নন প্রোটিন পার্ট বা প্রোস্থেটিক গ্রুপ বলবো। প্রোস্থেটিক গ্রুপ বা এপো এনজাইম যখন যুক্ত হয় কি হবে, দেখো যুক্ত হয়ে গেলে তখন আমরা কি বলবো, হলো এনজাইম। তাহলে প্রোটিন আর নন প্রোটিন পার্টকে একত্রে আমরা কি বলবো, হলো এনজাইম। আচ্ছা এবার দেখে নাও তো, এটা যদি আমি আরো যদি আমরা মলিকিউলকে যদি আমরা ভালো করে দেখি, হ্যাঁ দেখতে এরকম টাইপের দেখতে হয়। দেখো তো কিরকম হয়, দেখো অ্যাপো এনজাইমটা দেখো প্রোটিন পার্টটা দেখো সব থেকে বেশি আছে। দেখো কোএনজাইম মানে অর্গানিক যে স্মল অর্গানিক কম্পাউন্ডে দেখো এর সাথে যুক্ত হয়েছে, দেখো 3 দেখো এটা যুক্ত হয়েছে। তারপরে দেখো ক্যাটালাইটিক সাইড মানে এটা সক্রিয় জায়গাটা, একটা কোফ্যাক্টর এসে যুক্ত হয়েছে। তাহলে তাকে আমরা একত্রে কি বলবো, আমরা হলো এনজাইম বলবো। তাকে আমরা কি বলবো, একটা একত্রে হলো এনজাইম। ওকে নেক্সট। আচ্ছা 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 আমি আজ সম্পূর্ণ মনে যে হবে না, যাই হোক যেহেতু বড় একটা টপিক আর খুব গুরুত্বপূর্ণ টপিক, আমি হাফটা কমপ্লিট করছি, ঠিক আছে। আর হাফটা আমি নেক্সট ক্লাসে আমি দেবো, তোমাদের দেবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কো সাবস্টেন্স জিনিসটা কি, দেখো কো সাবস্টেন্স জিনিসটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এমএসসিতে আমাদের এটাই মনে 1 সপ্তাহ ক্লাস নিয়েছিল, ঠিক আছে। তাহলে আমি সেটা 1 সপ্তাহ থেকে দুটো ক্লাস নিতে চাইছি, ঠিক আছে। 1 সপ্তাহটাই ক্লাস নিয়েছিল। নেক্সট দেখো কোএনজাইমটা জিনিসটা কি, দেখো কোএনজাইম দ্যাট অনলি দ্য ট্রানজিয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য এনজাইম হিস্টু আর কল্ড কো সাবস্টেন্স। মানে কি হবে, শুধুমাত্র দেখো অনলি মানে কি বলো, কেবল যখন এই কো এনজাইমগুলি কেবলমাত্র যে এনজাইমের সাথে যুক্ত হয় কি হবে, ট্রানসিয়েন্টলি মানে কি বাংলা কি মানে ক্ষণস্থায়ী, মানে খুব বেশিক্ষণ নয়। যখন ক্ষণস্থায়ীভাবে যুক্ত হয় তাকে আমরা কি বলবো, কো সাবস্টেন্স। তাহলে আবার বলি প্রথম দিকে যে যখন এই কো এনজাইমটা এই অর্গানিক স্মল কম্পাউন্ডটা মানে অর্গানিক যে স্মল অর্গানিক মলিকিউলটা যাকে আমরা কো এনজাইম বলছি, কো এনজাইম যখন অন্য এনজাইমের সাথে যুক্ত হবে কেবলমাত্র খুবই কম সময়ের জন্য, তখন আমরা একত্রে কি বলবো, তাকে আমরা কো সাবস্টেন্স বলবো। এবার কো সাবস্টেন্সের কাজটা কি দেখে নাও, ইট অ্যাক্ট
by donating and accepting hydrogen atom for atom। দেখো দেখেছো কত সুন্দর গুরুত্বপূর্ণ কাজ করছে। কি হবে, এরা দেখো ডোনেট করছে, দান করছে, আবার কখনো কখনো কি হাইড্রোজেন অ্যাটমকে যুক্ত করছে বা ইলেকট্রনকে যুক্ত, যেমন NAD+, NAD, P, FAD, FMN এদের কাছে যুক্ত করছে। তাহলে আমরা কি বলবো, কো সাবস্টেন্সের কাজ করছে। তাহলে দেখো খুবই ইম্পর্টেন্ট, আমরা যদি আমার চোখের সামনে যদি তোমাদের ভাসে, তোমরা এই NADP+, NADP এগুলি কোথায় তুমি পড়েছো? তুমি তখন বলবে যে আমি তো এগুলি নন সাইক্লিক পাথওয়েতে পড়েছিলাম, হ্যাঁ, ফটোসিনথেসিস, নন সাইক্লিক ফটোসিনথেসিস পাথওয়ে পড়েছিলাম, তাই না? অন্ধকার দশায় কেলভিন সাইকেল আমরা পড়েছিলাম, তারপরে আমরা C4এও পড়েছিলাম, C3তেও পড়েছিলাম, তারপরে হচ্ছে ক্যামেও তো আমরা অনেক সময় দেখেছিলাম, তারপরে আমি যদি দেখা যায় আমরা ক্রেবসেও দেখেছিলাম, তাই না? NAD+, এগুলি FAD এগুলি দেখেছিলাম। তাহলে দেখো সবই এনজাইমের মাধ্যমে কি হাসিল হচ্ছে, তাহলে কি করছে, তাহলে আমরা এগুলিকে কি বলছি, কো সাবস্টেন্স হিসেবে কাজ করছে। তাহলে কি করছে দেখো, হাইড্রোজেন অ্যাটমকে ছাড়তে সাহায্য করছে বা যুক্ত হতে সাহায্য করছে, যার ফলে কি হবে, এই বিক্রিয়াটাকে ত্বরান্বিত করছে। এবার দেখো অর ট্রান্সফারিং গ্রুপ দা আদার, শুধুমাত্র যে হাইড্রোজেনে করবে তা নয়, অন্যান্য গ্রুপও তো আছে নাকি, ওদের কি করবে না, ওরা কি রাগ করবে তো নাকি? তো ওদেরকেও কিন্তু কোয়ে সাবস্টেন্সগুলি কি ট্রান্সফারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তো? আচ্ছা, নেক্সট এবার দেখো আমাদের দেখো পোস্টেটিক গ্রুপ, আমরা কিন্তু দেখো অনেকক্ষণ এই সম্বন্ধে অনেক সময় বলছিলাম, তাই না? পোস্টেটিক গ্রুপ দেখো এখানে দেখো পোস্টেটিক গ্রুপ দেখো এসেছে, ইফ দ্য coenzyme is permanently associated with the enzyme and return the original form, it is called to posthetic group। তাহলে পোস্টেটিক গ্রুপ কি আমি এক্ষুনি বললাম, কি বলো, অপটিন অংশ, তাই না? অপটিন অংশ। তাহলে অপটিন অংশ স্থায়ীভাবে এরা কি হয়, কোএনজাইম, যে কোএনজাইমগুলি এনজাইমের সাথে কি হবে, স্থায়ীভাবে আবদ্ধ থাকে, ওকে? কিন্তু এরা আবার বিক্রিয়া শেষে আবার নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে, ক্ষমতা আছে এদের কাছে। সেই সব গ্রুপগুলিকে আমরা কি বলবো, পোস্থেটিক গ্রুপ, যাকে আমরা ফ্যাট হিসাবেও বলতে পারি, FAD বলতেও পারি, ঠিক আছে? তাহলে পোস্থেটিক গ্রুপ জিনিসটা কি তাহলে বুঝে গেলে যে FAD, দেখো FAD থেকে, দেখো FAD থেকে কি হয়, FADH2 হয়, তাই না? FAD থেকে কি হয়, FADH2 হয়, DH2 হয়। আবার দেখো এ থেকে তো আবার এটা হয় না, বলো? অবশ্যই হয়। তাহলে যখন আমরা এরকম টাইপের যখন আমরা দেখব যে এনজাইমের সাথে আবদ্ধ রয়েছে আবার আগের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা কি বলবো, নন, অবভিয়াসলি এটা কি হবে, নন প্রোটিন, এটা কি হবে, প্রোটিন বিহীন, এরা কিন্তু প্রোটিন নয়, প্রোটিন যুক্ত, তাকে আমরা এপো এনজাইম বলবো, নন প্রোটিন হবে এরা। তাহলে তাকে আমরা কি বলবো, পোস্থেটিক গ্রুপ বা FAD বলবো। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট এইবার দেখো এখানটায় দেখো কি বলেছে, বলছে যে কোএনজাইম ফ্রিকুয়েন্টলি আর ডিরাইভ ফ্রম দ্য ভিটামিন। দেখো খুব সুন্দর কথা, এই কোএনজাইমগুলি কি হবে, পাই, ফ্রিকুয়েন্টলি মানে কি পাই, সম্ভবত ক্রমবর্ধমানভাবে, ডিরাইভ মানে কি আসে কার, ভিটামিন থেকে পাই আমরা। যেমন দেখো ভিটামিন থেকে আমরা কোএনজাইম আমরা পেয়ে যাই, যেমন দেখো NAD+ কন্টেইন দ্য নিয়াসিন। দেখো নিয়াসিনের মধ্যে, দেখো ভিটামিন নিয়াসিনের মধ্যে কি আছে, NAD+ রয়েছে। ফ্যাট কন্টেইন দা হচ্ছে রাইবোফ্লাভিন ভিটামিনের মধ্যে কি আছে বলো, FAD আছে, তাই না? তাহলে কিন্তু আমরা ভিটামিন থেকে আমরা কিন্তু পাই। ATP ইজ অ্যান্ড দ্য কোএনজাইম, যদি ATP কে একটা কিন্তু ATP একটা কিন্তু আমি যদি ATP কে যদি বলা হয়, ATP একটা কোএনজাইমের গ্রুপ, কোএনজাইম আমরা বলতে পারি। এইবার আমরা দেখব সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কোএনজাইম। কোএনজাইম সম্বন্ধে আমরা এত বকবক করছি, এত বলছি আমরা, তাহলে সেটা সম্বন্ধে আমাদের কিছু ফিচার্স জানবো না? অবশ্যই জানবো, তাই না? তা আমরা এটাও জানবো। দেখো কি কি সেলিয়েন্ট ফিচার্সগুলো দেখে নাও, সেলিয়েন্ট ফিচার্সগুলি দেখে নাও, খুব সুন্দর সুন্দর। চলো, কোএনজাইম আর দ্য হিট স্টেবল।
তারা কি হচ্ছে দেখো কোএনজাইম কি তাপকে সহন করার ক্ষমতা কিন্তু আছে। দে আর লো মলিকিউল ওয়েট সাবস্টেন্স, তুমি এক্ষুনি কিছুক্ষণ আগে বললে স্মল মলিকিউল সাবস্টেন্সেস ছিল, তাই না? তাহলে অবভিয়াসলি এটা লো মলিকিউল হবে, তাই না? নেক্সট 2 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, দ্য কোএনজাইম কম্বাইন লুজলি উইথ দ্য এনজাইম মলিকিউল। দেখো এই কোএনজাইম কি হয় বলতো, এই এনজাইমের সাথে খুবই হালকাভাবে যুক্ত থাকে। তাহলে কেন হালকা যুক্ত থাকে? কেননা এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এরা ভেঙে গিয়ে কি হবে, অপরপক্ষে কো সাবস্টেন্সের মাধ্যমে যুক্ত হতে সাহায্য করবে, তাই না? ইজিলি কি হবে, ডায়ালাইসিস হয়ে যাবে। দেখো সো এই কারণে দ্য কোএনজাইম ক্যান বি সেপারেটেড ইজিলি বাই দ্য ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস করলে ইজিলি কি হবে, কোএনজাইমগুলি এনজাইম থেকে ইজিলি আলাদা করা যায়। ঠিক আছে, নেক্সট হোয়েন, তাহলে 3 নম্বর পয়েন্ট দেখো কি বলছে, হোয়েন দ্য রিয়েকশন ইজ দ্য কমপ্লিটলি, যখন কমপ্লিট সম্পূর্ণ হয়ে যায়, কোএনজাইম হিজ রিলিজ ফ্রম দ্য এপোএনজাইম, তাহলে তখন কোএনজাইম কি বেরিয়ে যায়, এপোএনজাইম থেকে কি হয়, কোএনজাইম বেরিয়ে যায় এবং গোস টু সাব আদার রিয়েকশন সাইড, অন্য রিয়েকশন সাইডে আবার চলে যায়। তাহলে দেখেছো কোএনজাইম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কেন বিক্রিয়াকে মানে ত্বরান্বিত করছে, মানে কি খুব মানে অনেক বিক্রিয়া তো হচ্ছে, সব বিক্রিয়াকে মেনটেন করতে কিন্তু কোএনজাইমটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরা কি ইজিলি ডায়ালাইসিস হয়ে যায়, আলাদা হয়ে যাবে এবং একটা বিক্রিয়া সম্পূর্ণ করে সেখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি হবে অন্য সাইডে, হ্যাঁ ওই এনজাইমের অন্য সাইডে এসে আবার বাইন্ডিং করে ওখানটা বসে পড়বে। তাহলে কোএনজাইমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হচ্ছে, তাই না? নেক্সট ফাংশন অফ দ্য কোএনজাইম, তাহলে কোএনজাইমের কাজটা দেখে নিই তোমরা। কাজটা কি দেখে নিই, দেখো দ্য কোএনজাইম ইজ দ্য এসেন্সিয়াল ফর দ্য বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম। অবশ্যই 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 কোএনজাইম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যে বায়োলজিক্যাল এনজাইমের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, জৈব কার্যকলাপে কোএনজাইম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার প্রথম পয়েন্ট হচ্ছে এটা। নেক্সট দ্বিতীয় নম্বর পয়েন্ট কি আছে দেখো, কোএনজাইম is a low molecular weight organic substance without which the enzyme cannot exhibit the reaction। এটাও খুবই সুন্দর কথা, একটি কোএনজাইম হচ্ছে খুবই কম আণবিক সম্পন্ন একটি জৈব পদার্থ। তাহলে প্রথম লাইন কি বলছে দেখো, এখান থেকে লাইনটা কি বলছে, এখান থেকে এতক্ষণে যে কোএনজাইম হচ্ছে কি বলো, লো মানে খুবই কম মলিকুলার, কম আণবিক যুক্ত ওয়েট অর্গানিক সাবস্টেন্সেস, ঠিক আছে, উইদাউট হুইচ দ্য এনজাইম ক্যান নট এক্সিবিট এনি রিয়েকশন, যা এনজাইমের কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে না। মানে একে ছাড়া এনজাইম, মানে ভালো কথা দেখো বক্তব্য কি বলছে দেখো, একে ছাড়া এনজাইম কোনো রকমের দেখো এনি মানে কি কোনো রকমের, হ্যাঁ কোনো রকমের বিক্রিয়ায় অংশ নিজেকে যে প্রদর্শন করবে, যেকে এক্সিবিট করবে, সেটা কিন্তু কোএনজাইম ছাড়া পারে না। তাহলে কোএনজাইম দরকার বিক্রিয়া করতে গেলে, এনজাইমের রিয়াকশন করতে, এনজাইম ক্যাটালাইটিক করতে গেলে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কোএনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এটাকে দেয় ভাইটাল পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট যদি এটা হয়, 2 নম্বর পয়েন্ট এটা হবে, 3 নম্বর পয়েন্ট আমরা লিখবো বা আমরা শুনবো যে কি আছে, 1 molecule of the enzyme is able to converted large number of the substances molecule with the help of the enzyme। কত সুন্দর বক্তব্য যে কোএনজাইম একটা মাত্র অণু যখন এনজাইমের সাথে, যখন এনজাইমের সাহায্যে, এনজাইম দেখো উইথ দ্য হেল্প অফ দ্য এনজাইমের সহযোগিতায় সে কি হবে, দ্য কনভার্টেড মানে কি হবে, পরিবর্তিত হবে, লার্জ নাম্বার অফ সাবস্টেন্স মানে ছোট্ট মলিকিউল থেকে কি হয়ে গেল বলো বড় মলিকিউল আণবিক মানে বিপুল সংখ্যক যে সাবস্টেন্সেস সে পরিণত হচ্ছে। তাহলে কোএনজাইমের গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট আমরা দেখে নিলাম। তারপরে দেখো বিভিন্ন এনজাইমের সম্বন্ধে, কোএনজাইম বিভিন্ন রকমের কোএনজাইম আমরা দেখতে পাবো, সেটা আজকে নয় আমরা নেক্সট ক্লাসে আমরা জানবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কতখানি ক্লাস করলাম, প্রথম ক্লাসে আমরা এতটুকু ক্লাস করলাম যে কোএনজাইম সম্বন্ধে এবং এনজাইম জিনিসটা কি, আর কি জানলাম, হলো এনজাইমটা জিনিসটা কি,
আমরা কি জানলাম, ক্লাসিফিকেশন অফ দ্য এনজাইমটা শিখে নিলাম, প্রত্যেকটা এক্সাম্পল ভার্সেসগুলি পার্থক্য যদি কীভাবে করতে হয় সেটা জেনে নিলাম। আমরা কি শিখলাম, নোমেনক্লেচার অফ দ্য এনজাইম সেটা শিখলাম, প্রোডাক্ট কাকে বলে, সাবস্টেন্সেস কী হবে, এনজাইম না কাজ করলে কী ধরনের প্রবলেম সৃষ্টি হবে, হ্যাঁ, বায়োক্যাটালাইটিস কেন বলা হয়, এনজাইম কাকে বলে, আমরা কিন্তু প্রথম ক্লাসে আমরা কিন্তু এটা এনজাইমের প্রথম ক্লাসে কিন্তু আমরা এতটুকু জানলাম যে এনজাইম। নেক্সট ক্লাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে, নেক্সট ক্লাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে। আমরা কোএনজাইমের বিভিন্ন টাইপগুলি আমরা দেখে নেব, তারপরে কম্পিটিটিভ ইনহিবিটর দেখে নেব। মানে বুঝতে পারছো নেক্সট এনজাইমটা, নেক্সট ক্লাসটা কতটা ইম্পর্ট্যান্ট ক্লাস হবে, জাস্ট কল্পনার বাইরে। এখান থেকে প্রচুর কোশ্চেন হতে পারে, কোশ্চেনগুলিও আমি কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে, কোশ্চেনগুলোও কিন্তু আমার করিয়ে দেবো, ঠিক আছে। পরবর্তী 3 নম্বর ক্লাসে আমি কিন্তু কোশ্চেনগুলোও করে দেবো। কিছু মানে গ্রাফের মাধ্যমে, কিছু ছবির মাধ্যমে অনেক সময় কোশ্চেন আকারে দেখতে পাওয়া যায় এনজাইমে। কোশ্চেন কিছু গ্রাফ তোমাকে দেবে, আপ ডাউন হচ্ছে, এটা গেইন হচ্ছে, এটাও অ্যাক্সিলারেট হচ্ছে, এটা হচ্ছে মন্থর মানে নিচে চলে আসছে গ্রাফের গ্রাফটা, তখন কীরকম হবে, কোথায় ভিমেক্সের কাজ কি সর্বাধিক হবে, এরকমও কিছু এনজাইম থেকে কিন্তু কঠিন কোশ্চেন দেখতে পাওয়া যায় এসএলএসটি বা অন্যান্য চাকরির পরীক্ষায়। তাহলে সেটাও আমরা কিন্তু কভার করবো, মানে এনজাইম যদি করি সম্পূর্ণ এনজাইম করে দেবো, ঠিক আছে। তাহলে যেন এখান থেকে কোনো রকমের কোশ্চেন যেন না হাতছাড়া হয়। তাহলে আজকে এখানটাই ক্লাস, নেক্সট ক্লাস, পরবর্তী ক্লাস ওয়েট, সময়ের অপেক্ষায়।